বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় নেতা এবং আরেকজন প্রার্থী সিপিবির পক্ষ থেকে আসন্ন নির্বাচনে আবদুল্লাহ কাফি রতন। আপনাদের দুজনকে স্বাগত এবং অভিনন্দন নির্বাচনী লড়াইয়ে যুক্ত হবার জন্যে। ফেব্রুয়ারিতে নির্বাচন এবং নির্বাচন নিয়ে এখনও অনেকের মধ্যে নানা রকমের সংশয় আছে, প্রশ্ন আছে। আমরা বিভিন্ন রাজনৈতিক মেরুকরণও দেখতে পাচ্ছি, এমনকি দুজন উপদেষ্টার পদত্যাগের পরে তাদের বিএনপিতে যোগদানের আলোচনাও আছে, যারা ছাত্র উপদেষ্টা হিসাবে সরকারে আছেন। সেটি নিয়েও মানুষের মধ্যে নানা রকমের মিশ্র প্রতিক্রিয়া আছে। একদিন তাদেরকে এনসিপি ভাবা হয়েছে, এনসিপি এখন আলাদা জোট করেছে, আবার এই উপদেষ্টারা বিএনপিতে যোগ দিচ্ছেন। তাদের নিয়ে সমাজে মানুষের মধ্যে নানা রকমের প্রশ্ন আলোচনা আছে। সব মিলিয়ে আমি একটু আপনাদের কাছে শুনতে চাই যে নির্বাচনের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ, নির্বাচনী আবহ কেমন দেখছেন, যে রাজনৈতিক দলগুলো একসময় খুবই কাছাকাছি ছিল, এখন এক একজন এক একভাবে নানা রকমের অ্যালায়েন্স করছে, সেটাকে কীভাবে দেখছেন? উপদেষ্টাদের যে আলোচনা শেষ পর্যন্ত কী হবে আমরা জানি না, তারা বিএনপিতে যদি যোগ দেন সেটাকে মানুষ কীভাবে নেবে, তাতে বিএনপির লাভালাভ কী হবে, উপদেষ্টাদের কী লাভালাভ হবে, সবটাই একটু বুঝতে চাই। মিস্টার কামরুজ্জামান রতন, আপনি শুরু করবেন। ধন্যবাদ জিল্লুর ভাই। আপনাকে আমাদের যখন ক্রাইসিস সময়গুলো ছিল রাজনৈতিকভাবে আমরা অনেক কথা বলতে পারিনি মঞ্চে, কিন্তু আপনার আমন্ত্রণে আমরা এখানে এসে অনেক কথা বলেছি, মনের দুঃখ কষ্ট আমরা বলেছি। তা আজকে দলের বিবেচনায় জাতীয়তাবাদী দল ধানের শীষের প্রতীক পেয়ে আমি মুন্সিগঞ্জ 3 আসন থেকে আমি নমিনি হয়েছি। ব্যক্তিগতভাবে আপনাকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ভাই কাফি ভাই উনিও কুমিল্লা থেকে পাচ্ছে, উনি অংশগ্রহণ করবেন। আমার বার্তা থাকবে এবং অভিনন্দন থাকবে। আমার কাফি ভাই রতন, 2 রতন নিয়ে আজকে কেন যে আমি এখানে কমন হয়ে গেল, যাই হোক। জিল্লুর ভাই, এই একটা পরিবেশের জন্য আমরা অনেক কষ্টশ্রম জাতি, কিন্তু এভাবে একটা কষ্টশ্রমের মধ্যে দিয়ে আমরা অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই জায়গাটা এসেছি। আমরা আর আজকে বিশ্বাসই করতে চাই যে আজকে আমরা শুনেছি আজকে নির্বাচনী তফসিল ঘোষণা হবে। তো আমরা তফসিল ঘোষণা হলে আজকের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, গতকাল আমরা সরকারিভাবে আমরা একটা প্রেস নোট বলতে আমরা একটা প্রজ্ঞাপন দেখেছি যে যখনই সেখানে নির্বাচনের দলের ভিতরেও যারা নমিনেশন পায়নি, ওই বিক্ষুব্ধ মানুষগুলো রাজপথে বিভিন্নভাবে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছে। তো এটা গণতান্ত্রিক, এটা ধারা কি না, এটা কতটুকু দলের কাছে অ্যাকসেপ্টেন্স, এটা দল আগামীতে তফসিল ঘোষণার পরে এবং ফাইনালি যখন দলের নমিনি হয়ে আমরা যখন সাবমিট করব নির্বাচন কমিশনে, তখনই দলের শৃঙ্খলার মধ্যে তাদেরকে অবশ্যই আনার আমার ব্যক্তিগত উদ্যোগও থাকবে এবং দলীয়ভাবে তাদের উপর একটা প্রভাব থাকবে যে না দল। এবং তারেক রহমান বিশেষভাবে বলেছিলেন ধানের শীষের প্রতীককে যা কি দেওয়া হবে ওই প্রতীকের পক্ষে আমাদের সবাইকে একযোগে এক কাট্টা হয়ে নেমে যেতে হবে। তো সেইখানে সর্বোপরি বেগম খালেদা যে আজকে অসুস্থ, তো আমাদের অনেক কিছুর মধ্যে কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকার একটা ঐকান্তিক প্রচেষ্টা আমাদের জনগণের কাছে আমাদের প্রকাশ করতে হবে যে তোমাদের নেত্রী অসুস্থ, তারেক রহমান বাংলাদেশে আসবে। তো এখন যদি আমাদের দলের কোনো অনৈক্য বিভেদের কারণে মানুষ যদি জনভোগান্তিতে পড়ে, এটা কখনোই মানুষ আশা করে না। কারণ মানুষ তো ভোটের দিন ভোটটা দিবে বা তারা কবে কাকে রায় দিবে এটার জন্য তারা কিন্তু প্রস্তুত। কিন্তু আমাদের দলের ইনার কনফ্লিক্টের কারণে কেউ যদি ভোগান্তি হয়, এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এবং আমি আপনার মাধ্যমে এতটুকু বলতে চাই, নিশ্চয়ই আমি গতকাল যে প্রজ্ঞাপনটা আমি দেখলাম, যে প্রজ্ঞাপন জারির পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এই ধরনের কোনো এজিটেশন বা কোনো ধরনের বিক্ষোভ যেটা জনভোগান্তিতে যায় সেই ধরনের কাজ থেকে আমাদের সবাইকে বিরত থাকতে বলেছে। আরেকটা প্রশ্ন আপনি বললেন, সেটা হলো 2 জন অ্যাডভাইজার শুনেছি, মাহফুজুল আলম তারপর আসিফ, ওরা পদত্যাগ করছে। এখন দেখেন আজকে কোন দলে যোগ দিবে সেটা এখন উই আর নট শিওর। যদি রাজনৈতিক দলে এনসিপিতে গেলে এটা একটা ধারাবাহিকভাবে, যেহেতু ওনাদের আন্দোলনের সময় তারা একসাথে ছিল, এখন তারা যদি এখনই শুধুমাত্র এমপি বা তারপরেও যদি কিছু হওয়ার জন্য তারা যদি জাতীয়তাবাদী দল বা অন্য কোনো আদর্শের দিকে ধাবিত হয়, এটা মানুষ কিভাবে নেবে? আমার মনে হয়
ভোটের দিন এবং ভোটের দিনের রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করতে চাই। আর আমার দল যদি, আমি জাতীয়তাবাদী দলের আমি একজন সদস্য, যদি আমাদের দলে আসে সেইখানে তো আমাকে অবশ্যই আমি তাকে ওয়েল রিসিপশন, আমি তো তাকে ওয়েলকাম জানাবই। কিন্তু ট্রেডিশনে আমরা রাজনীতিবিদরা আমরা কি করছি, বা কখনো কোনো প্রলোভন বলবো না যে তারা যে মানে সবাই যে আমরা একই জায়গার বা একই মানসিকতার মানুষ, আমার মনে হয় জাতি একটু কম থেকে বলবে যে না, তাহলে তো সেই একই কথা হলো, এতদিন ছিলা আবার তোমরা পদত্যাগ করে তোমরাই কেনে আসছো, একই তো হলো। তো আমার মনে হয় এটার জন্য একটু অপেক্ষা করি, তাদের যে পদক্ষেপটা এটার পরে আর আমার দলের ভিতরে তারা যদি আসে সেখানে তো আমি তাদেরকে ওয়েলকাম জানানো ছাড়া আমার আর কোনো মানে আর কোনো মত থাকবে না। শেখ আব্দুল কাফির রতন। কামরুজ্জামান রতন ভাইকে অনেকদিন পরে দেখলাম বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি আমাদের সিনিয়র ছিলেন। তো যে প্রশ্নটা আপনি করেছেন যে আজকে তফসিল ঘোষণা হবে, এবং আমরা এই যে দুই উপদেষ্টার কথা বললেন, এটা একটু খুব মানে কষ্ট লাগে, কারণ 24-এর গণঅভ্যুত্থানে যেই নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছিল বা নতুন রাজনীতির কথা বলা হয়েছিল, আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করলাম এই এনসিপি বলে একটা দল গঠন করলো এই বছরের মার্চে। তার আগে তারা যেই রাজনীতির কথা বলেছে, যে সুন্দর সুন্দর কথা বলেছে, আমরাও এই লড়াই ছিলাম, জাতীয়তাবাদী দলও ছিল, আমরা কমিউনিস্ট পার্টিও এই লড়াইয়ে ছিলাম, শেখ হাসিনার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের পতনের লড়াই আমরা ছিলাম। তারা নতুন একটা রাজনীতির কথা বলেছিল এই ছাত্র উপদেষ্টারা, যদিও তাদের আন্দোলনের ধরেন 19শে জুলাই তারা গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত সেখানে শেখ হাসিনার পদত্যাগের কোনো দাবি তাদের 9 দফার মধ্যে ছিল না। তারা 1 আগস্ট মুক্তি পেয়েছে, রাতের বেলা, গভীর রাতে মুক্তি পেয়েছে। তারপরে 3 তারিখে তারা শেখ হাসিনার পদত্যাগের দাবি করেছে। কিন্তু আমরা যারা দীর্ঘদিন ধরে এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করছি, আন্দোলন করছি, তার পদত্যাগ দাবি করছি, সেখানে এসে তারা বললো যে আমরা একটা নতুন রাজনীতির কথা বলতে চাই, নতুন বন্দোবস্তের কথা বলতে চাই। তো এই যে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, তারা তাদের পুরো রাজনৈতিক যে সফর, সেই সফরে দেখাতে পারে না। এনসিপি দল গঠিত হওয়ার পরে তারা রোজার মাসে বা রোজার আগে আগে গঠিত হয়েছিল, রোজার মাসে তারা যে ইফতার পার্টি করলেন, এবং সেই ইফতার পার্টির ফান্ডিং কোত্থেকে হয়েছে সেটা তারাও বলতে পারে না, কে ফান্ড করেছে। তো ফলে একটা পুরনো জায়গায় পুরনো দাঁড়িয়ে তারা সেই রাজনীতি করেছেন। আজকে যেই উপদেষ্টা পদত্যাগ করেছেন, তার নির্বাচনী, এতদিন শুনতাম যে উনি কুমিল্লার কোনো একটা আসন থেকে নির্বাচন করবেন, তারপর শুনলাম ঢাকা 10 থেকে নির্বাচন করবেন, বিএনপিতে যোগ দিবেন। আসলে পুরোটাই হচ্ছে পুরনো বন্দোবস্ত, পুরো রাজনীতিটাই হচ্ছে পুরনো। সুতরাং তারা যে এই কথা বলে সামনে ছিলেন, এবং বিশেষ করে যে উপদেষ্টার কথা বলছেন, সেই উপদেষ্টার গত 1 বছর উপদেষ্টা থাকাকালীন যে ওই জায়গায় আসছি। এবং সেটা বিএনপি কিভাবে অ্যাবজর্ব করবে বা গ্রহণ করবে? পুরো যে বন্দোবস্ত, তিনি স্থানীয় সরকারের দায়িত্বে ছিলেন, এবং নানা সময় তার যে কুমিল্লার যে আসন, সেই আসনে নানা রকম বরাদ্দ দিয়েছেন বলে শুনতেছি। পাশের যে আসন, ওই আসনটা আবার আমার পাশের আসন, কুমিল্লা 4, সেইখানে দুজনই, একজন হচ্ছে এনসিপির নেতা, আরেকজন হচ্ছেন এনসিপি থেকে উপদেষ্টা ছিলেন। তারা নিজেরা ভাগাভাগি করে নিয়ে গেছেন স্থানীয় সরকারের যেই বরাদ্দ। তারপর শুনলাম ঢাকা 10 থেকে করবেন। এখন ঢাকা 10 থেকে করলে তাকে বিএনপিতে যোগ দিতে হবে। ক্ষমতার লোভে কেউ যদি তার নিজস্ব রাজনৈতিক দল পরিবর্তন করে অন্য একটা দলে যোগদান করে, তাহলে সেটাকে নতুন বন্দোবস্ত বলা যায় না, সেটা আসলে পুরনো বন্দোবস্তই। আর আসিফ মাহমুদ সম্পর্কে, উনি আমাদের অনেক অনেক জুনিয়র, অনেক ছোট, কনিষ্ঠ, তার সম্পর্কে বলতেও মানে খারাপ লাগে। কিন্তু তিনি গত 1.5 বছর ধরে যেই মন্ত্রণালয়ে আছেন, সেই সব মন্ত্রণালয় যে খুব সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন এবং পরিচ্ছন্নভাবে পরিচালনা করেছেন, সেইটা কিন্তু বলা যাবে না। নানা সময়ে নানা রকম অভিযোগ তার বিরুদ্ধে আসছে। এখন তিনি গভীর রাতে হাঁসের মাংস খেতে যান, নানা রকম কাহিনী, নানা রকম গল্প তিনি বলছেন। তো এই যে ঘটনাগুলি, এগুলি হচ্ছে মানুষের রাজনীতি সম্পর্কে এক ধরনের নেতিবাচক যে ভূমিকা তৈরি করে। যারা সৎভাবে রাজনীতি করতে চায় তাদেরকেও মানুষ সৎভাবে নিতে চায় না,
কারণ এই তরুণ যারা বিশ্ববিদ্যালয়ে মাত্র বের হয়ে আসছেন তারা যদি দুর্নীতির আকণ্ঠ নিমজ্জিত হন, এনসিপির অনেক নেতার বিরুদ্ধে এই অভিযোগ আছে, এনসিপির উপদেষ্টাদের বিরুদ্ধে এই অভিযোগ আছে, এনসিপির যারা নানা পদে ছিলেন তাদের বিরুদ্ধে এই অভিযোগ আছে, তারা তদবির বাণিজ্যের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে এবং একজনকে তারা বহিষ্কার করেছে তদবির বাণিজ্যের জন্য, সে নাকি 300 কোটি টাকা কামিয়ে ফেলেছে এক বছরে তদবির বাণিজ্য করে। তো এই যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে আমি এটা বলতে চাই যে এই মানে মাহফুজ আলম বা আসিফ তাদের তো এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকারই নেই। তারা উপদেষ্টা ছিলেন, একটা নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার, তো এটা আমরা যাই বলি অন্তর্বর্তীকালীন সরকার বলি, ইন্টারিম বলি, কিন্তু এটা তো একটা নিরপেক্ষ নির্দলীয় তদারকি সরকার ছিল। বাংলাদেশের ইতিহাসে কোনো তদারকি সরকারের কোনো উপদেষ্টা নির্বাচন করেছেন বলে শুনি নাই। এইটাই হবে ইতিহাসের প্রথম যে একটা তদারকি সরকারের 2 উপদেষ্টা নির্বাচন করছেন, এবং তারা কিভাবে নির্বাচন করছেন সেটাও আজকে জাতির কাছে বলা উচিত প্রধান উপদেষ্টা। যেহেতু প্রধান উপদেষ্টার কাছে গণঅভ্যুত্থানের পরে, গণঅভ্যুত্থানে 1400 মানুষ আত্মদান করেছে, 25,000 মানুষ হলো আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তারা তো একটা দাবিতে দিয়েছিল যে একটা নিরপেক্ষ নির্বাচন আপনি করবেন, নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করবেন। এখন আপনার মন্ত্রিসভার আপনার উপদেষ্টা মণ্ডলীর 2 জনকে যদি আপনি নির্বাচনে পাঠিয়ে দেন তাহলে সেইটা তো আর নিরপেক্ষ হচ্ছে না। আজকে তফসিল দিচ্ছে, ওনারা পদত্যাগ করছেন, মানে শেষ দিন পর্যন্ত, শেষ বিন্দু পর্যন্ত ক্ষমতা ভোগ করে তারা হচ্ছে নির্বাচনে যাচ্ছেন। এইটা অনৈতিক। মিশা কামরুজ্জামান রতন কি মনে করেন, এবং এদেরকে নেওয়াটাও আবার বিএনপির জন্য কতখানি নৈতিক হবে? বিশেষ করে একজন উপদেষ্টা সম্পর্কে গত 1 বছরের বেশি সময় ধরে যে আলোচনাগুলো হয়েছে, মিস্টার কাফি রতন খানিকটা উল্লেখ করলেন। আরেকটা হচ্ছে যে সরকারের নিরপেক্ষতা, নির্বাচন কমিশনের প্রস্তুতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা, সব মিলিয়ে মানুষের মধ্যে এক ধরনের এখনও সংশয় আছে যে নির্বাচনটা আসলে শেষ পর্যন্ত কতটা একদিক থেকেও নিরপেক্ষ, ক্রেডিবল হবে, সেটা একটা বড় ইস্যু। আরেকটা হচ্ছে কতটা শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে। নানা রকমের সংঘর্ষের আশঙ্কা অনেকের মধ্যে। আমি একটা এলাকায় যেহেতু আমি বিচরণ করছি, আমার এলাকা দিয়ে আমি বলি, সেখানে আমরা বললাম না নিজেদের একটা মতপার্থক্যের কারণে বা আমার চয়েসের কারণে একজন নমিনেশন পেয়েছে, বাকি 3 জন পাইনি। এখন বাকি 3 জনের কাজটা কি? আমাকে দানের শীষের যে প্রতীক, যারা জাতীয়তাবাদী দলের পরিচয় বহন করবে, দানের শীষের প্রতীকের পক্ষে সবাইকে একযোগে নেমে যেতে হবে। ধরো আপনার মনে, আমার হয়তো আপনার চয়েস অনুযায়ী আমি ছিলাম না, আমার উচিত যে আমি যে প্রার্থী হয়েছি সবাইকে আপন করে বুকে টেনে নেওয়া, কিন্তু তাদেরও উচিত যে যাই হোক আমি তো একজনকে সমর্থন করেছি, সমর্থন করতে আমার ক্যান্ডিডেট পাইনি, কিন্তু ধানের শীষের প্রতীক তো তারেক রহমান একজনের কাছে দিয়েছে, তাদেরও উচিত এই ধানের শীষের প্রতি যদি শ্রদ্ধাবান হয়, সেই শ্রদ্ধাশীল ধানের শীষের প্রতীকের কারণে অন্ততপক্ষে এমন একটা পরিবেশ করা উচিত। দেখো এখন আওয়ামী লীগ নেই, এক বাস্তব অবস্থা হলে জামাতি ইসলামও কিন্তু আমাদের এলাকায় ওই ধরনের কোনো প্রভাব ফেলার মতো তাদের সাংগঠনিক ভিত নেই। ওইখানে অন্যান্য যে আরও কিছু দল, ইসলামিক দলগুলো আছে, তাদের সাথেও যে আমাদের একটা হৃদ্যতার সম্পর্ক, পার্সোনালি আমি বলি, আমি তাদের সাথে সবসময়, আমাদের নূর হোসেন নুরানি, যারা অনেকেই মানে এই খেলাফত মজলিস, অনেকের সাথে পার্সোনালি যে সম্পর্কটা, আমি মনে করি নির্বাচনী এলাকায় যার নির্বাচনী এলাকায় যারা ক্যান্ডিডেট, তাদের সাথে মিনিমাম একটা সহমর্মিতা, একটা শ্রদ্ধাবোধের একটা সম্পর্ক থাকতে হবে। তাহলে হয় কি, যে আমরা যখন দেখব আমার ভোটটা আমাকে চাইতে দিতে হবে, আপনার ভোট আপনি চাবেন, কোথাও আমরা যেন জনগণের কাছে যাওয়ার পূর্বেই যেন আমরা কোনো বাধাগ্রস্ত না হই, বা আপনি এমন একটা ঘটনা ঘটিয়ে বলবেন যে আমাকে প্যারালেলে আমাকে একিউজ করতে চাবেন। আমি আইন প্রয়োগকারী সংস্থা এবং বাংলাদেশের যারা ইলেকশন কমিশনার, সর্বোপরি এই ডক্টর ইউনূস বলেছেন বাংলাদেশে একটা ঐতিহাসিক ইলেকশন হবে, এইটাই যদি ওনার কমিটমেন্ট হয়ে থাকে, তো কমিটমেন্টটা আমি কি শুধু ওনার ঘোষণার মধ্যে দেখব, না এই কমিটমেন্টটা আমার ফিল্ডে যখন আমি কাজ করব আমি সেই জায়গায় আমি এটাকে দেখতে চাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু এরকম নিজেদের মধ্যে প্রতিযোগিতা বা বিভিন্ন জায়গায় জামাত ইসলামের সাথে বিএনপি যেটা হতে পারে, এত বড় একটা ইলেকশন, একসাথে 300 সিটের ইলেকশন হবে বাংলাদেশে এত বড় জায়গায়, এটা হতে পারে, কিন্তু এটা কন্ট্রোলের মধ্যে থাকা লাগবে এবং কখনোই যেন জনগণ এটার মধ্যে একটা ভোগান্তির মধ্যে না পড়ে। আর এই জিনিসটা নিশ্চয়তা দিতে হবে। আমি ধরেন একটা জায়গায় আমি আছি, জবাবদিহিতা আমারও থাকতে হবে যে আমার কর্মকাণ্ডে, আমার কর্মীদের কর্মকাণ্ডে কোনো ব্যক্তির যেন অধিকার কখনো সে
হারা না হয় বা অধিকার ক্ষুণ্ণ না হয়। এই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বাংলাদেশে যদি একটা বিশ্বাসযোগ্য এবং মানুষ যদি আশ্বস্ত না হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ভালো না, এইখানে কিন্তু ভোটের দিন কিন্তু এটার প্রভাব অবশ্যই সেটা পড়বে, যেটা কখনোই কিন্তু আমরা দেখিনি। দেখেন ডাকসুতে কথা হয়েছে, ডাকসু ইলেকশনে আমাদের পার্টিসিপেট আমাদের অ্যাভারেজে কত 80%। এই বাংলাদেশে কিন্তু যদি ভোটের পরিবেশটা ঠিক থাকে, শান্তিপূর্ণ অবস্থান থাকে, আপনি দেখবেন যতই আমরা সংশয় প্রকাশ করি ভোট হবে কি হবে না, যেহেতু সবার এই প্রচেষ্টাটা অর্গানিক যে বডিগুলো সরকার সহ নির্বাচন কমিশনার সহ সমস্ত সংস্থাগুলো যেভাবে এককাট্টা হয়ে যার যার কমিটমেন্টের জায়গা থেকে দায়িত্ববোধের জায়গা থেকে সবাই যেহেতু বলেছে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা যা যা করণীয় আমরা করব, সবাই যদি এই কথা এবং কাজের যদি বাস্তবে প্রয়োগটা যদি আমরা মাঠে দেখি, আমার মনে হয় নির্বাচন নিয়ে সংশয়টা আমি আর দেখছি না। তবে ষড়যন্ত্রকারীদের যদি ষড়যন্ত্রটাকে যদি আমি সামনে সবসময় আনি, ষড়যন্ত্রকারী কিন্তু কখনই থেমে থাকে না। আমি বিশেষ করে দেখেন গতকাল একটা তারেক রহমান যে পুরাতন যে আর্মিরা সার্ভিং ছিলেন, বিশেষ করে রুমি সাহেব যে ডিজিএফএতে ছিলেন, দেখেন তারেক রহমান কতটুক বড় মনের মানুষ হলে এবং উনি যে নিজে কতটুক বাংলাদেশেও সবাই আমরা সম্ভাব্য ওনাকে প্রধানমন্ত্রী ভাবি, ওনার একটা ভুলের জন্য এইভাবে অনেয়ার মানে উপস্থিত সবার সামনে উনি যে ভুল স্বীকারটা করেছেন এবং যে এই যে মনোজগতে ওনার একটা পরিবর্তন আসছে, জিল্লুর ভাই এটা আউট অফ এনি কোশ্চেন না। আমি এটাকে কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করবে যে ভিতরে আমাদের কোনো আর কিবির বা হিংসা বিদ্বেষা থাকলো না, অতীতে যে আমাদের ভুল হয়েছে এই ভুলটাকে ওনার পর্যায় থেকে ওনার মতো একজন মানুষের কাছে যে ভুল স্বীকার করে সরি বলাটা, এটা কিন্তু জিল্লুর ভাই আমি আমার আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিবিদরা যদি আমরা সবাই এই ধরনের মনোবৃত্তি আমরা পোষণ করি, আমার মনে হয় ফ্যাসিস্ট হাসিনার পরে বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন আমরা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে। এই ধরনের পজিটিভ একটা পলিটিক্স কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু খুব গভীর নিবিড়ভাবে এটা প্রত্যাশা করতেছে। আমরা মনে হয় আমরা শুধু জাতীয়তাবাদী দল এই ব্যাপারে আমরা অবশ্যই এই ব্যাপারে যত্নশীল হব এবং অপর অংশীজন যারাই যা গণতন্ত্রের জন্য নির্বাচনে অংশ নিচ্ছে সবার কাছে বিনীত অনুরোধ, মাঠটাকে মানুষের রায়ের উপর ছেড়ে দেন, মানুষ বিবেকের রায়ের উপর মানুষটাকে যেন ছেড়ে দেয় এবং ওইটার উপর যেন আমরা সবাই বিশ্বাস করি। মিস্টার রতন, আপনি কি কি চ্যালেঞ্জ দেখেন নির্বাচনকে সামনে রেখে বা একটা ভালো নির্বাচনের জন্য? প্রথম কথা হচ্ছে যে একটা দল যারা জয়লাভ করার কোনো সামান্যতম কোনো সুযোগই নেই, তারা তাদের অর্থ ব্যয় করে এবং তাদের মিডিয়া ব্যবহার করে তারা একটা প্রচার প্রপাগান্ডার মধ্যে নিয়ে যাচ্ছে যে আগামী দিনে তারা হচ্ছে নির্বাচিত হবে। যাদের আমির পরপর 2টা নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে এবং 18,000 ধানের শীষ নিয়ে 18,000-এর বেশি ভোট পায় নাই, এটা একটা মার্কিং যে ধানের শীষ নিছে তারপর 18,000-এর বেশি ভোট পায় নাই, সে নিজেকে ভাবছে হলো দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এই যে একটা মানে চিন্তা, সেই চিন্তা তাদেরকে অস্থির করে দিচ্ছে এবং তারা নানা রকম প্রপাগান্ডা করছে। চট্টগ্রামের কাহিনী তো আমরা সবাই জানি, চট্টগ্রামের একজন জামাত নেতা যেভাবে বলছেন যে পুলিশ আমাদের আন্ডারে থাকবে, কী বলে আপনার প্রশাসন আমাদের আন্ডারে থাকবে, আমরা যাকে বলবো তাকে ধরবে, যাকে গ্রেপ্তার করব তাকে বলবে, প্রশাসন আমাদের কথায় ওঠা বসা করবে। এই যে অস্থিরতা তৈরি করা, প্রশাসনের মধ্যে অস্থিরতা তৈরি করে ফেলেছে। প্রশাসন এখন তারা প্রশাসনিক ক্যাডাররা বিবৃতি দিয়েছে, দেখ এইটা তো হতে পারে না যে একটা রাজনৈতিক নেতার বক্তব্যে বিবৃতি দিয়ে দেওয়া, কিন্তু কথাটা কতটুকু ভাবে অস্থিরতা তৈরি করেছে প্রশাসনিক ক্যাডারদের মধ্যে যে তারা বিবৃতি দিতে বাধ্য হয়েছে যে এই ধরনের কোনো ঘটনা হওয়া উচিত না। যেমন ধরেন আরেকটা কথা, এই ঢাকা দক্ষিণ না উত্তর সম্ভবত আমি জানি না, তাদের আরেক নেতা মাসুদ, সেই ইসলামী ব্যাংকের অফিসারদের সাথে ডাইরেক্টরদের সাথে হলো অনলাইন কনভারসেশন করছে যে আপনার যদি বাইরে থেকে কাজ করলে ভালো হয় বাইরে থেকে কাজ করবেন, না ভিতরে থেকে যদি সহযোগিতা করতে পারেন তাহলে ভিতরে থাকবেন। তার মানে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা যারা প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হবে, তাদেরকে তিনি নির্দেশ দিচ্ছেন যে তাদের মার্কার পক্ষে হলো কীভাবে হলো রিগিং করতে হবে। এটা প্রকাশ্য। মাসুদ তো গ্রেপ্তার হয় নাই, আপনি শাহজাহান চৌধুরী তো গ্রেপ্তার হয় নাই, এবং তাদের নেতারা প্রতিদিনই বলে যাচ্ছেন যে কিভাবে তারা হচ্ছে এই নির্বাচনটা করবে এবং তারা অর্থের বিনিময়ে
এই যে পপুলেশন সেটাকে হলো স্থানান্তর করে একটা জেলা মিটিং হচ্ছে 4টা জেলা থেকে লোক নিয়ে এসে এলো, তারা দে ওয়ান্ট টু শো যে একটা বিশাল জনসভা আমরা করলাম। আমি কিছুদিন আগে যেটা মানে করাইল বস্তিতে আগুন লাগলো, সেদিনও আমি গেছি, সেদিন রাতের বেলায়, পরের দিন আমি গিয়েছি। পরের দিন গিয়ে দেখলাম, পরের দিন পরপর 3 দিন আমি গিয়েছি। শুক্রবার দিন 100 বাস যাচ্ছে হলো ভাসান থেকে লোক নিয়ে। আপনি দেখেন করাইল বস্তি আগুনে পুড়ে গেছে, সেটা চেয়ে তাদের হলো ওইখান থেকে লোক নিয়ে যাওয়া হচ্ছে হলো বিষয়। এই যে মানে মানুষকে শো করা এবং প্রশাসনকে হুমকি দেওয়া, নানা রকমভাবে হলো হুমকি দেওয়া এবং তাদের রিগিং করার যে ব্যবস্থা সেই ব্যবস্থা করে নেওয়া, সেইটা কিন্তু এক ধরনের অস্থিরতা তৈরি করছে। এবং সেইটা কি করবে, সেটা সবচেয়ে বড় যে দল, ইলেকট্রাল দল, যারা ইলেকট্রাল ইতিহাসে কয়েকবার নির্বাচিত হওয়ার মানে তাদের রেকর্ড আছে, তারা কি করবে, তারা আরও অস্থির হয়ে যাবে। জামাতের অস্থিরতা কিন্তু বিএনপিকে এক ধরনের অস্থিরতার মধ্যে ফেলে দিবে। আবার বিএনপির অভ্যন্তরীণ অস্থিরতা আছে, যে যেহেতু তারা বুঝতে পারতেছে যে এইবার আমরা জিতে যাব, সুতরাং বিএনপির এক একটা জায়গায় 3-4জন প্রার্থী আছে বা দল থেকে নমিনেশন দেওয়ার পরেও, যেমন আমার নিজের কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ায় একজনকে নমিনেশন দিয়েছে, আরও 2জন মাঠে আছে, তারা প্রচারণা 3জন। একজন হচ্ছেন হলো কি বলে আপনার প্রধান উপদেষ্টার ব্যারিস্টার, তিনি তো বলে যাচ্ছেন যে শেষ পর্যন্ত আমিই পাবো। ফলে এই যে নানা রকম অস্থিরতা, এই বিএনপির অভ্যন্তরীণ অস্থিরতা আর জামাতের সৃষ্ট অস্থিরতা, পুরো বিষয়টাকে কিন্তু আপনি মানে আমাদের মতো ছোট দল, আমাদের মধ্যে এক ধরনের মানে কি বলে 2 জনের মাঝখানে পড়ে এক ধরনের মানে ত্রাহি অবস্থা। ফলে নির্বাচনটা একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। সেটার জন্য প্রশাসন, আমরা আওয়ামী প্রশাসন বলি না, 18 সালে আওয়ামী প্রশাসন যেভাবে ব্যবহার করা হয়েছিল সেই আমরা চাই না। আমরা লটারির মাধ্যমেও হলো ডিসি এসপি নিয়োগ দেওয়া হচ্ছে, সেটাও চাই না। কারণ হচ্ছে লটারি তো না, সহি আমলনামা আছে, সবার এসিআর আছে। এসিআর দেখবেন যারা হচ্ছে হলো একজন ডিসি হতে 20 বছর লাগে। সব এলাকা তো একরকম না, সব এলাকার ঝুঁকিও একরকম না। আপনার 20 বছর লাগে একজন ডিসি হতে, ডেপুটি সেক্রেটারি হতে। 20 বছরে সে কি করেছে, তার কোনো ধরনের নেপোটিজম আছে কিনা, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, না থাকলে তাকে দেন। এবং প্রত্যেক এক একটা জায়গায় এক এক ধরনের দিতে হবে। আপনি কঠোর জায়গায় একজন নরম মানুষকে দিয়ে হচ্ছে আপনি সেটা পারবেন না। কঠোর জায়গায় বিবেচনা করতে হবে, কঠোর ব্যক্তিকে দেওয়ার কথা বিবেচনা। ফলে লটারি দিয়ে আপনি হাতির সুর দিয়ে এক সময় হলো রাজাবাসা নির্বাচিত করা হতো, লটারি দিয়ে তো আপনি ডিসিএসপি নির্বাচিত করে আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। ফলে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হলে যারা অস্থিরতা তৈরি করার জন্য কৃত্রিমভাবে অস্থিরতা তৈরি করতে যাচ্ছে জামাত ইসলাম, সেই জামাত ইসলামকে হলো কন্টেন করা দরকার, তাকে হলো এখনই প্রতিরোধ করা দরকার। এবং আমি রতন ভাইয়ের মাধ্যমে বিএনপি নেতৃবৃন্দকে বলবো যে আপনাদের দলের অভ্যন্তরে যে অস্থিরতা, সেই অস্থিরতাও আপনাদের হ্রাস করা দরকার এবং সেটা হ্রাস টেনে ধরা দরকার। না হলে গত 15 বছর মানুষ ভোট দিতে যেতে পারে নাই না, বিশেষ করে নারীরা, তারা তো ভোট দিতে যেতে পারে না। আমি আমার গ্রামে নারীদের সাথে যখন কথা বলি, বলে ভাই কারে ভোট দেবো সেটা বলবো না, আপনারা দিব না, আরেকজনকে দেবো বলবো না, কিন্তু এবার ভোট কেন্দ্রে যাব। তো ওই নারীরাও যাতে ভোট কেন্দ্রে যাইতে পারে সেইটার একটা মানে জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা তৈরি করা দরকার। দরকার হলে সেনাবাহিনী ডিপ্লয় করা দরকার। সেনাবাহিনী মানে একটা নাম্বার শুনেছি বলেছে তারা, তার চেয়ে বেশি দরকার হলে তারা বেশি দেন। আমরা একটা রক্তাক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য শেখ হাসিনার পতন ঘটিয়েছি। ফলে সেই জায়গায় হচ্ছে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন কেন হবে না, সেইটা করার জন্য যত ধরনের ব্যবস্থা করা দরকার সব ধরনের ব্যবস্থা করতে হবে। কাফি ভাই একটা কথা বলেছেন, আপনার এলাকায় জাস্ট আমি যদি শুনতে ভুল না করে থাকি 3জন বিএনপি ক্যান্ডিডেট, 4জন একজন পেয়েছে, আপনি যে বলতেছিলেন যে একজন তো প্রধানমন্ত্রী হয়ে গেছে, এটা কি না? এটা না, একজন এমপি হয়ে গেছে অন্য এলাকায়। আমি বলছি অন্য কথা বলছি। আচ্ছা, আমার এলাকার কথা বলি নাই। মানে আমি বলছি যে জামাত দে আর প্রজেক্টিং শফিকুর রহমান অ্যাজ নেক্সট, বিশেষ করে শাহজাহান চৌধুরী চিটাঙে এই যে বলার পরে দেখেন ওনার অডাসিটা কীরকম ছিল। বাংলাদেশে একটা নির্বাচনে কন্ডাক্টের সাথে যারাই জড়িত সে তাদেরকে যেভাবে ডিকটেট করতেছে, তো নির্বাচনের পূর্বে তার যে মনোভাব, এটা কি সারা বাংলাদেশে তাহলে জামাতের মনোভাব? তা আপনি দেখেন
এই মনোভাবের পরে তাকে যে দলীয়ভাবে যে একটা শোকজ করে তাকে যে একটা মানে না তুমি এ বলাটা ঠিক হয় নাই, দল থেকে জামাত না শৃঙ্খলিত একটা দল, তারা কি আমরা দেখিনি, কাফি ভাই আপনি দেখেনি কি আমি জানি না, তারা কি এরকম কোনো শোকজ করে তাকে কি কোনো মানে কুল ডাউন করছে যে তুমি তো এই ধরনের বক্তব্য দিতে পারো না? শোকজ করছে, নাম কস্তে একটা শোকজ করছে, কিন্তু শোকজ করে তো এই জিনিসটা হলো সমাধান শোকজ করা। করেই কিন্তু এই যে তাকে বলাটা এবং এই ধরনের বক্তব্য আর কেউই দেবে না, এই ধরনের কথা কিন্তু আমরা জামাতের কোনো প্রেস্টিজে আমরা কেউ পাইনি। এখন আসেন, এই যে এই প্রথম দেখলাম যে লটারির মাধ্যমে আপনারা ডিসিএসপির বা তাদের যে ওসিগুলো যারা দায়িত্বে থাকবে, আপনি দেখেন ভাই বাংলাদেশে এই নির্বাচন কমিশনের কিন্তু কতগুলো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র তারা তৈরি করেছে। তো আপনি ঝুঁকিপূর্ণ ভোট আপনি মানে কেন্দ্রগুলো আপনি চিহ্নিত করলেন, আর যাদেরকে দায়িত্ব দিবেন ওইখানের মধ্যে দেখা গেল আপনি লটারির মাধ্যমে তাদেরকে দিবেন। একজন সবাই কিন্তু দায়িত্ববান হয় না, সবাই কিন্তু সাহসী হয় না। অফিসারদের মধ্যেও তো বিশেষ করে জুলাই এই অভ্যুত্থানের পরে অনেক পুলিশ অফিসারের মনোভাব কিন্তু আগের মতো নেই, যে তারা যে স্ট্রং প্রিন্সিপালের মানুষ হয়ে তারা যে আসলেই এখন একটা হলো যে আমি দায়িত্ব নিয়ে রাষ্ট্রের একটা দায়িত্ব পালন করবো, আরেকটা হলো দায় সারা গোছের কাজ। যদি ঝুঁকিপূর্ণ কাজ কেন্দ্রগুলো তুমি যদি নির্ধারণ করে থাকো, সেইখানে তো দায় সারা গোছ যদি একটা লটারিতে ওই ব্যক্তিটা যদি ওইখানে পড়ে, তাহলে তার মাধ্যমে আমি কি শান্তিপূর্ণ অবস্থাটা আমি বিরাজ করব। সবচেয়ে ব্যাপার হলো কি, আমরা 17 বছর যাব, সেটা আমি দল করি, আমাদের দলের মধ্যে বললাম তো আমাদের দল ট্রাফিক জ্যামের মতো নেতৃত্বটা মানে হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি যদি এই দলের অনুগত একজন কর্মী হই, দলের শৃঙ্খলার মধ্যে যদি আমি আগামী দিনে বেড়ে উঠতে চাই, আপনি কি মনে করেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এইবারের এত বক্তব্য দেওয়ার পরে উনি যে 3 দিন আমাদেরকে সবাইকে ডেকে, যারা আমরা ক্যান্ডিডেট ছিলাম যখন সিলেকশন হয়নি, উনি যেই ধরনের বার্তা দিয়েছেন এবং ওইখানে যেখানে উনি আবেগতাড়িত হয়ে যে ইমোশনালি মানুষদের কাছে আমাদের কাছে যে আপিলটা করছেন, এরপরে আমাদের দুঃখজনক, আমাদের জন্য আমি বলবো এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা দল করবো, দলের পরিচয় বহন করে আমি এমপি হব বা তার চেয়ে আমি বড় হব বা আমি একটা ব্যবসায়িক ফ্যাসিলিটেট হব, আর সেইখানে আমার দুর্ভোগের কারণে তারেক রহমানের নীতির বাইরে গিয়ে, নির্দেশনার বাইরে গিয়ে আমি যেটা করব আমি জানি না, নিশ্চয়ই ধরুন আমার এলাকায় এই ধরনের সমস্যা আছে। আমি তো বললাম আমার দায়িত্ব হলো আমাকে সবাইকে অ্যাকোমোডেট করা, কিন্তু যারা তারপরও যারা আসবে না, ধানের শীষের প্রতীক এত আবেগঘন তারেক রহমানের নির্দেশনার প্রতি যারা আসবে না, আমি মনে করি তাদেরকে দলীয় শৃঙ্খলার না মানার কারণে তাদেরকে অবশ্যই তাদেরকে ব্যবস্থা নেবে। এবং আপনাকে ইস্যু করতে চাই, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আসলেই সরকার যদি মনে করে হু এভার মেবি, যে কোনো দল হোক, তোমার দলের ভিতরে হোক অন্য দলের সাথে হোক, এইটা আমরা রাজপথে কোনো আমরা ওইরকম কিছু আমরা করতে দিব না। এইখানে যদি স্ট্রিক্ট থাকে, কাফি ভাই আমাকে ধরুন আমি ভোটের ক্যান্ডিডেট, আমার ধানের শীষের প্রতীক নিয়ে আমি বার্তাটা নিয়ে মানুষের কাছে আমি যেতে চাই, তারপরে ভোটের দিনের আমি সুষ্ঠু পরিবেশটা চাই। ভোটের রেজাল্ট যা হবে আমি তো সেটাকে যদি আমি সেলুট না করি, আমি যদি মেনে না নেই, তারপরে এই জাতির কাছে আমার এলাকার ভোটারদের কাছে তো আমি প্রশ্নবিদ্ধ হব। এবং আমার মনে হয় না আমার কথা এবং কাজে যদি বাংলাদেশের মানুষ এই জুলাই অভ্যুত্থানের পরে এখনই যদি আমার কথা এবং কাজে যদি মানুষ দলের কমিটমেন্টের সাথে যদি আমাকে যদি শ্রদ্ধাশীল না দেখে, আমার উপর ওই অঞ্চলের মানুষগুলো পরবর্তীতে এখানে অনেক উন্নয়নের ব্যাপার থাকবে, অনেক আমার প্রশাসনিক আমার এখানে কর্মকাণ্ড করতে হবে, আমি উন্নয়নের আমার ফিরিস্তি দিয়ে তো মানুষের জন্য কাজ করতে হবে। তখন তো বলবে কি তুমি তো দলের নির্দেশনাই মানো না, তো তুমি আমাদের জন্য যে উন্নয়ন করবা, আমাদের জন্য যেহেতু কমিটেড, আমাদের শান্তি শৃঙ্খলা, ব্যবসা বাণিজ্য, চাঁদাবাজি, দখল, কোনো ধরনের অনিয়মের সাথে যে আপনি বরখেলাপ করবেন না, তখন তো আমি প্রশ্নবিদ্ধ হব। সুতরাং আমি মনে করি জুলাই অভ্যুত্থানের পরে রাজনীতিবিদদের একটা জায়গায় কিন্তু জনগণকে আমি উদাত্ত আহ্বান জানাই আপনার মাধ্যমে, জনগণ আপনারা সচেতন হন, সতর্ক হন, মুখ বুজে থাকবেন ওই সময় পর্যন্ত, যেই দিন ভোটটা আপনার প্রয়োগ করে এই সমস্ত আমিও যদি অনিয়ম করি, আমার ভিতরে যদি কোনো গলতি দেখেন বা আমার ভিতরে যদি এরকম অপরাধ প্রবণতা দেখেন এবং মানুষকে কষ্ট দেওয়া, মানুষের সম্পদ লুণ্ঠন করার যদি মনোবৃত্তি আমার ভিতরে দেখে থাকে, ওই জনগণ আপনারা আমাকে ভোটটা দেবেন না। আমি এতটুকু আমার এলাকার মানুষকে আমি উদাত্ত আহ্বানটা জানাই। পাবলিক কাকে চয়েস করবে এটা পাবলিকের উপর ছেড়ে দেওয়ার মতো পরিবেশটা এই সরকারের মহান দায়িত্ব। এই ডক্টর ইউনূস উনি জীবনে যা অর্জন করেছেন, যদি একটা সুষ্ঠু নির্বাচন না করে দিতে পারেন, আজকে যেমন এই ছোটোখাটো ওনার পর্ষদের যার উপদেষ্টা যেরকম প্রশ্নবিদ্ধ হচ্ছেন, উনি আগামী
জনতার মধ্যে ওনার ব্যাপারে কিন্তু মানুষের ব্যক্তিগত বা আমারও একটা থাকবে যে আমি তো আপনার কথার উপরে দেশে ইলেকশন করতে আসছি, সুতরাং আমাকে কেন আপনি পরিবেশটা দিতে ব্যর্থ হলেন? সুতরাং এই প্রশ্নটা কিন্তু বাংলাদেশের 12 কোটি মানুষের ভোটারের কিন্তু প্রশ্ন হবে। ডক্টর ইউনূসের কাছে মানুষের প্রত্যাশা অনেক, ওনার জীবদ্দশায় এই জাতি ওনাকে অনেক দিয়েছে, উনি সম্মানের অনেক উপরে অনেক কিন্তু উঠে গিয়েছেন। সুতরাং আমার মনে হয় এই ধরনের একটা পরিবেশের জন্য এই দেশের এই যে কর্তা ব্যক্তি ডক্টর ইউনূস এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন যখনই তফসিলটা ঘোষণা হবে তার আওতায় বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যারা কোস্টগার্ড সবাই কিন্তু এটার সাথে অ্যাকোমোডেট হয়ে যাচ্ছেন। সুতরাং বাংলাদেশে একটা এত বড় একটা অভ্যুত্থানের পরে একটা সুন্দর নির্বাচন, একটা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমি মনে করি ওনাদের পেশা যে মহান দায়িত্ব সার্বভৌম বাংলাদেশ এবং রাষ্ট্রের যে শপথটা ওনাদের একটা যে কোনো শান্তিপূর্ণ দায়িত্বের জন্য ওনারা সর্বোচ্চ সেবাটা এবং আশ্বস্তর জায়গায় বাংলাদেশের মানুষকে ওনারা দেবেন। আমি বিনীতভাবে একজন নাগরিক হিসেবে, একজন ক্যান্ডিডেট হিসেবে জিল্লুর ভাই, আমি মানুষের মধ্যে আমার রায়টা আমি পেতে চাই, সেখানে আমার পক্ষে আসুক আর বিপক্ষে আসুক। এই জন্য আমার উদাত্ত আহ্বান থাকবে, আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই ধরনের একটা পরিবেশ আমাদেরকে নির্বাচনে এরিয়াতে আমাদেরকে এইভাবে প্রদর্শন আপনার যে ধরনের চিত্র দুজন তুলে ধরছেন এবং যে ধারণা দেবার চেষ্টা করছেন, সাম্প্রতিককালে বেশ কিছু সার্ভে হচ্ছে, পলিটিক্যাল সার্ভে, বিভিন্ন দলের পক্ষ থেকে পরোক্ষভাবে কোনোটা কোনো গবেষণা প্রতিষ্ঠান, এনজিওস এবং সর্বশেষ প্রথম আলোর যে জরিপ, এই জরিপগুলোতে আবার একটু ভিন্ন চিত্রের কথাও বলছে যে শক্তির সমালোচনা আপনারা করছেন, সেই শক্তির একটা বড় উত্থান। কোনো জরিপ তো এই ভাষ্যও দিচ্ছে যে প্রায় তারা বিএনপির ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। এমন ধারণা যেটা আপনি বলছেন যে জামায়াতের আমির এখন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, কেউ তো প্রজেক্ট করা হচ্ছে। তো সেই জরিপগুলোর মাধ্যমেও দেখা যাচ্ছে, বলাই হচ্ছে যে তরুণ ভোটার 4 কোটি নতুন ভোটার, নারী ভোটার এবার পুরো সব বিপ্লব ঘটিয়ে ফেলবে। এতদিনের যে প্রচলিত চিত্র নির্বাচনের চেহারা আমরা যা দেখেছি সেটা দেখা যাবে না। আপনি কি মনে করেন? প্রথম কথা হচ্ছে যে জরিপগুলি নিয়ে অনেক জরিপ, কিন্তু গত 1.5 বছরের অনেক জরিপ আসছে। সেই জরিপে আপনার মোস্ট অফ দ্য জরিপ হলো জামাত ফান্ডেড। জামাত নিজের পজিশন বাড়ানোর জন্য, নিজের অভিব্যক্তি তৈরি করার জন্য তারা নানা রকম জরিপ করেছে, নানা রকম জরিপ দিয়ে করে। আর এই যে প্রথম আলো যে জরিপটা করলো, সেখানে তো ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলাতে দূরের কথা, অনেক অনেক দূরে আছে। তার আগে আমেরিকান একটা অনেক দূরে আছে, কিন্তু যত দূরেই থাকুক আগের চেয়ে পজিশন কিন্তু অনেক ভাইরা ইলেকট্রাল পলিটিক্সে অনেক বেশি এক্সপেরিয়েন্স। কামরুজ্জামান রতন ভাই, আমার ইলেকট্রাল তত মানে গভীর না অভিজ্ঞতা, কিন্তু আপনি দেখেন ইলেকশনে কিন্তু আমার যেই কনস্টিটিউয়েন্সি আমি দেখেছি গত কয়েক বছর ধরে, যে 70,000 থেকে 80,000 ভোট পেতে হবে আপনাকে নির্বাচনে জয়লাভ করতে হলে। আপনি জামাতের কয়টা কনস্টিটিউয়েন্সিতে আছে যে তারা 30,000 ভোট পাবে? কয়টা কনস্টিটিউয়েন্সি আপনি দেখাতে পারবেন? কারণ হচ্ছে ওদের 6-7% ভোট ছিল, এবার না হয় বেড়ে 10% হবে। সেই ভোট আবার হলো ফ্লোটিং ভোট বা আওয়ামী লীগের কিছু ভোট হয়তো শিফট হয়ে এখানে আসবে। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা অ্যানালাইসিস করি নাই। ঢাকা বিশ্বের অ্যানালাইসিস করলে আপনি দেখা যেত যে এই ভোটগুলি কীভাবে আসছে। এই যে তাদের যে আমেরিকান যে একটা জরিপ, আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, ওইখানে দেখেন 62% এসে ঠেকে গেছে, আর 38% ভোটের কথা কিন্তু তারা বলে নাই। এই যে 66% ভোট হলো বিএনপি, মানুষ বলতেছে বিএনপি বেশি আসন পাবে, এবং জামাত পাবে বলতেছে 26% ভোট লোক। তো এইখানে সাদা চোখে দেখলেই তো আপনি বুঝতে পারবেন, এটা যদি আপনি না হন, তাদের দ্বারা প্ররোচিত না হন, সাধারণ চোখে দেখলে বোঝা যাবে যে একটা কনস্টিটিউয়েন্সিতে তাদের কী অবস্থা। 2-4টা কনস্টিটিউয়েন্সি তাদের আছে যেখান থেকে তারা জিততে পারবে। যেমন 91 সালে তারা জিতেছিল বিএনপির ভোটে, 96 সালে মাত্র 2টা আসনে জয়লাভ করছিল, 2001 সালে কিন্তু আবার বিএনপির ভোটে জয়লাভ করছিল। তাদের যে উইনিং ভোটটা সেটা কিন্তু বিএনপি থেকে আসে। তাদের হয়তো 10,000, 15,000, 20,000 মার্জিন আছে,
বাকি যে উইনিং ভোট যেটা জিতায় মানুষকে, সেই উইনিং ভোটটা আসছিল বিএনপি থেকে। এখন তো বিএনপি আর জামাত হচ্ছে মুখোমুখি, মানে ওই অর্থে প্রথম আলো সেটাই চাচ্ছে যে দেশটা বিএনপি এবং জামাতময়। এই একটা জিনিস করে মানে এই দৈনিকটা যেই কাজটা করছে সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে জামাতের একটা উত্থানের ব্যবস্থা তৈরি করছে। এটা আমি প্রকাশ্যে তাদের শুধু প্রথম আলো বলছি না, আমি এটা ওভারঅল সিনারিও তাই বলছি যে সেটাই বললাম, তাদের সাংবাদিকদের আমি এই কথাটা বলেছি যে আপনি প্রতিটা আসনেই দেখাচ্ছেন যে এরা দুজন ফাইট করবে, কিন্তু আরও তো রাজনৈতিক দল আছে। আপনি জামাতকে ওভার এস্টিমেট করছেন, এই ওভার এস্টিমেশনটা কিন্তু জামাত তৈরি করার চেষ্টা করছে বিভিন্নভাবে, তাদের অর্থ ব্যয় করে। সবই তো গুপ্ত। এখন আমার দেশ পত্রিকায় যে নোমানি এতদিন বিএনপির পক্ষ নিয়ে হচ্ছে হলো আওয়ামী লীগের বিরুদ্ধে লিখছে, এখন প্রকাশ হয়েছে নোমানি হচ্ছে জামাতের লোক, নোমানি হচ্ছে জামাতের ক্যান্ডিডেট। তো এই যে এইভাবে যে তারা দখল করে সংস্কৃতি তারা নিয়ে রেখেছে, তারা প্রশাসনের একটা বড় অংশ দখল করে নিয়েছে, তারা শিক্ষা প্রশাসন দখল করে নিয়েছিল, তারা স্বাস্থ্য প্রশাসন দখল করে নিয়েছে। এইখান থেকে তারা একটা তৈরি করতে চায় যে জামাত উইল বি ইন পাওয়ার। সেই জায়গাটা কিন্তু আসলে আমি কোনো বাস্তবতা দেখি না। যদি আমি মানে এই যে 26-এ যে নির্বাচনটা হবে তাতে হয়তো জামাতের 2, 4, 5, 10% ভোট বাড়তে পারে, কিন্তু সেই ভোটটা দ্যাট উইল বি নট উইনিং ভোট। এবং তারা ওই যেমন কিছুদিন আগে পত্রিকায় তো আসছিল বিএনপির কাছে তারা গেছে 30টা আসন দেওয়ার জন্য। 30টা আসন কেন চায়? তারা আপনার প্রধান বিরোধী দল হতে চায়। বিরোধী দল হতে হলে 30টা আসন, মিনিমাম 30টা আসন লাগে, যদি নাহলে আপনার গ্রুপ হিসাবে থাকতে হয় সংসদে। তো সেই জায়গাটায় সেই রাজনীতিটা আমরা মানে এনসিপি একটা রাজনৈতিক সম্ভাবনা ছিল হয়তো তাদের, কিন্তু সেই সম্ভাবনা তারা নিজেরাই অঙ্কুরে বিনষ্ট করে ফেলেছে। তারা দে বিকাম এ বি টিম অফ জামাতে ইসলাম। তো ওইভাবেই রাজনীতিতে আমি যে নতুন সম্ভাবনা দ্বার উন্মোচিত হওয়ার দরকার ছিল। আমরা কতগুলি বামপন্থী দল মিলে আমরা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট আমরা করেছি। আমরা জনগণের কাছে এই কথা বলছি যে ইয়েস, আজকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, আজকে মুক্তিযুদ্ধকে নানাভাবে খাটো করে দেখানো হচ্ছে। শেখ হাসিনার পতন মানে মুক্তিযুদ্ধের পতন না, মুক্তিযুদ্ধ আমাদের হলো মানে কী বলে ঐতিহ্য, মুক্তিযুদ্ধের ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস, সেটা আমাদের জাতির অঙ্গ। সেটা নিশ্চয়ই আমরা ঊর্ধ্বে তুলে ধরবো। ফলে আজকে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের শত্রু, 71 সালে যখন নিয়াজি সাহেব আপনার আত্মসমর্পণ করে, তখন সে বলছিল পাকিস্তান বা সেনাবাহিনী বা পাকিস্তান বাহিনী প্লাস অক্সিলারি ফোর্সেস। এবং এই সরকার, এই যে ইন্টারিম সরকার, প্রফেসর ইউনূসের সরকার, তারা 2025 সালের 3রা জুন একটা মানে আইন তৈরি করেছে, যে মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ আইন। সেখানেও কিন্তু তারা বলছে যে মানে বাংলাদেশের স্বাধীনতার শত্রু কারা ছিল, মুক্তিযুদ্ধের শত্রু কারা ছিল। প্রথম বলছে পাকিস্তান বাহিনী, 2 নম্বর বলছে হচ্ছে হলো রাজাকার, 3 নম্বর আল বদর, 4 নম্বর আল শামস, 5 নম্বরে বলছে শান্তি কমিটি। এবং বলছে এরা কারা? এরা হচ্ছে তৎকালীন জামাতে ইসলাম, তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলাম এবং নেজামে ইসলাম। ফলে আজকে আমি বিএনপির কাছে বলবো, তারা বিএনপির নেতৃবৃন্দকে হলো নানাভাবে, আমি একটা টকশোতে আমার সঙ্গে একজন একটা ইসলামী দলের নেতা ছিলেন, তিনি সরাসরি বিএনপির মহাসচিবকে নাস্তিক বলে ঘোষণা করে দিচ্ছেন। বলে কেন? যে তিনি হলো এই কী বলে ইসলামী অনুশাসনের বিরুদ্ধে কথা বলছেন। তো ফলে আজকে এই যে শক্তি এতদিন বিএনপির পক্ষপটে থেকে মানে ক্যাঙ্গারুর মতো গর্ভে থেকে বড় হয়েছে, তারা আজকে বিএনপির বিরুদ্ধে হচ্ছে নানা রকম কটু কথা বলছে। বিএনপির তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে স্লোগান দিচ্ছে, তারা নানা রকম কুৎসিত সব অভিযোগ করছে। ফলে এই যে স্বাধীনতা বিরোধী শক্তি, এই শক্তিকে এখনই যদি দমানো না যায় এবং এই শক্তিকে পরাজিত করার মধ্যে যদি দমানো না যায়, তাহলে আগামী দিনে রাজনীতিতে যেই অস্থিরতা তারা তৈরি করবে, সেইখানে কোনো রাজনৈতিক দলের আপনার সুস্থিরভাবে থাকার কোনো সুযোগ নাই। সেটা বড় দল হিসাবে বিএনপিও যদি মনে করে যে তাদের গায়ে লাগবে না, তাদের গায়ে অলরেডি আঁচ লেগে গেছে। তাদের যে কুচ্ছা, জামাতের কুচ্ছার আঁচ কিন্তু অলরেডি বিএনপির গায়ে লেগে গেছে। আমাদের বিরুদ্ধে তারা আছেই, আমাদের নেতাকর্মীর হাত পা কেটে দেওয়া, গলা কেটে দেওয়া থেকে শুরু করে অনেক কিছু তারা করেছে।
এই গত কয়েক বছরে। কিন্তু ইভেন কি বাট সাম্প্রতিককালে জাস্ট আমি জাস্ট শেষ করি। রতন ভাইয়ের নিশ্চয়ই মনে আছে 88 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আপনারও মনে আছে, কবির বলে ছাত্র দলের হত্যা করা হয়েছিল। জামাতে ইসলাম হত্যা করেছে, শিবির হত্যা করেছে, এবং সেই হত্যার পরে আমরা 22টা ছাত্র সংগঠন একসাথে মিলে আপনার আন্দোলন করেছিলাম। মানে সেই সময় ছাত্র সংগ্রাম পরিষদ এবং ছাত্র দলের নেতৃত্বাধীন 7টা দল, পুরা আমরা 22টা দল। সেইখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে শিবির নিষিদ্ধ ছিল। এই 5 আগস্টের পরে শিবির সেখানে ঢুকতে পেরেছে। ফলে আমরা শুধু ঢুকতেই পারিনি, শিবির ছাত্র সংসদেও বিজয়ী। সেটা কিভাবে হয়েছে সেটা সেই অনেক ইতিহাস পরে বাইর হবে। আমরা না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইসব ইতিহাসের পুনরাবৃত্তি যে জাতীয় সংসদ নির্বাচনে হবে না, ডেফিনেটলি এটা হওয়া উচিত হবে না। সেইখানে বড় দল হিসাবে জাতীয়তাবাদী দলকে একটা ভূমিকা রাখতে হবে। তবে একটা বিষয় বোধহয় আপনাদের জন্য, আমি জানি না আপনারা কীভাবে নেবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে কিন্তু তার পলিটিক্সটা কিন্তু পরিষ্কার করেছেন সম্প্রতি, স্পেশালি জামাত ইস্যুতে। হ্যাঁ, একেবারেই পরিষ্কার একটা অবস্থা নিয়েছে। কাছে শুনলাম যে উনি স্পষ্ট করে বলছেন, এটা খুবই সত্য কথা, এটা সারা দেশে আজকে বিএনপি ছড়িয়ে দেওয়া উচিত, যে তারা বলছে যে সব দলকে দেখা শেষ, এবার জামাত ইসলামকে দেখতে হবে। আরে ভাই, জামাত ইসলাম, তারেক রহমান বলছেন, এটা আমরা অনেক দিন ধরে বলে যাচ্ছি। আপনার অনুষ্ঠানে আমি কয়েকবার বলছি, 1971 সালে জামাত ইসলামের 2জন মন্ত্রী ছিলেন, একজন তাদের দীর্ঘদিন ভারপ্রাপ্ত আমির ছিলেন আব্বাস আলী খান, একজন মাওলানা ইউসুফ। তারা তো আমরা দেখেছি যে এই 2জনের শাসন আমলে 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, 2 লক্ষ নারীকে তার সম্ভ্রমহানি ঘটানো হয়েছে। তো ফলে তাদের শাসন তো রূঢ় শাসন, তাদের শাসন তো দুঃশাসন, এবং তাদের শাসন তো হত্যা শাসন। ফলে সেই শাসনকে যদি, এবং তারা তো বেঈমান, বিএনপির সাথে তারা ক্ষমতায় ছিল, তাদের আমির এবং মহাসচিব ক্ষমতায় ছিল, সেটা তারা ভুলে যাচ্ছে। ফলে তারা যেই বলতেছে যে আমাদের শাসন দেখেন নাই, তাদের শাসন যেই কয়েক মাস তারা শাসন করেছিল 71 সালে, সেই কয়েক মাসের শাসনই তো ছিল খুবই নিষ্ঠুর শাসন। শেষও করতে হবে। মিস্টার কামরুজ্জামান রতন, ক্লোজিং রিমার্কস। জামাতের এই যে একটা কথাই সেটা বলি, চেতনা বিক্রির দিন শেষ। আওয়ামী লীগ যে ভুলটা করেছে, এই মুক্তিযুদ্ধ এবং চেতনার ধ্বজাধারী একমাত্র তারাই যে সোল এজেন্ট, এটা কিন্তু এই পরিণাম এবং এইটার যে কুফল যেটা পাওয়ার, সেটা কিন্তু আওয়ামী লীগ পেয়েছে। এখন আসেন এই 71-এর তাদের ঘৃণিত অধ্যায়ের জন্য জাতি কতটুকু আগামীতে, আমরা কিন্তু ইতিমধ্যে অনেক কিছু আমরা কিন্তু রিফাইন করা দেখেছি, যে সেটা কি উনি এত নিয়ে বিনিয়ে হোক, যেমনি হোক, জামাতের আমির ক্ষমা চেয়েছে। আমার মনে হয় কাফি ভাই, জনগণ এখন সচেতন এবং সতর্ক। বাংলাদেশের মানুষটা আগামীতে এই বাংলাদেশকে অন্যভাবে দেখতে চাচ্ছে, শান্তিপূর্ণ এবং বিশ্বের যে মানদণ্ডে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, আমরা অবশ্যই সেই মানদণ্ডে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখন শুনেন, তারেক রহমান যেই 71-এর চেতনা নিয়ে উনি যেটা বলেছেন, এরপরে আমার মনে হয় আমার দলের যে মূল আমার চেতনার মধ্যে এবং আমার গাইডলাইনটা আগামীতে কি হবে, আগামী নির্বাচনে কি হবে, আমরা এই সার্বভৌমকে স্বীকার করব, এই সার্বভৌম মানচিত্রকে বিশ্বের মানদণ্ডে আমরা দাঁড় করিয়ে পরিচিতি দিব। আর এই বাংলাদেশে তাদের ঘৃণিত অধ্যায়ের জন্য তারা কতটুকু অনুসূচিত, এবং এই অনুশোচনার জন্য তারা যে ক্ষমা প্রার্থী হয়েছে, এইটা বাংলাদেশের এই জেনজি এবং আমাদের মহিলা ভোটাররা কিভাবে তাদের মধ্যে অ্যাকসেপ্টেন্সটা কিন্তু আমাদের সামনে, কিন্তু কারণ এখন যে ভোটটা হবে ভাইয়া, আমি তো নির্বাচনী এলাকায় যাচ্ছি, মানুষ শুনছে, আপনি বললেন না শুনছে, শুধু ভোটের পরিবেশটা করে দেন, আসলেই তারা কি করবে, এটা কিন্তু আমাদের দেখভালের বিষয় আছে। সুতরাং আমাদের কথায় এবং কাজে এবং আগামী দিনে বাংলাদেশটাকে কিন্তু সবাই এগিয়ে নিয়ে যেতে যাচ্ছে। সুতরাং এখানে ওদের ঘৃণিত অধ্যায়ের জন্য ওরা কতটুকু বাংলাদেশের মানুষ মাপ পাবে, এটা ওদের উপরে ছেড়ে দিতে হবে। আর আমরা বাংলাদেশের ভূখণ্ডকে যারা ভালোবাসি, গণতন্ত্রকে যারা ভালোবাসি, আমাদের কাজ হলো সবাই ঐক্যবদ্ধ থাকা। আমরা যদি আমাদের মধ্যে যদি আমরা ঐক্যবদ্ধ থেকে যাই, এই শক্তিটা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না। এবং যেটা গতকালকে আমরা প্রথম আলোর যে রিপোর্টটা দেখলাম, এই রিপোর্টটাকে আমরা কিন্তু আপনি এই রিপোর্টটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই, কিন্তু ওরা এটার যে পরিমাপের বিভিন্ন যে স্তরগুলো দেখিয়েছে, এটাকে আমি বিশ্বাস করতে চাই। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব
বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আব্দুল্লাহ কাফি রতন এবং মিস্টার কামরুজ্জামান রতন, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, নির্বাচনকে সামনে রেখে দুই রতন আমার দুই পাশ থেকে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, অনেক বিষয় মোটা দাগে তারা একমত। মূল কথা আমাদের সবার চাওয়া যে নির্বাচনটা জরুরি, এতে কোনো ভিন্নমত বাংলাদেশে কারো মধ্যে নেই। কেবলমাত্র যারা ক্ষমতা লোভী বা যারা ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের আখের গোছাতে চায় তারা বাদ দিয়ে, রাজনৈতিক এবং আর্থিক। কিন্তু একটা ভালো নির্বাচন আমাদের দরকার। শুধু যেন তেন নির্বাচন হলে হবে না, তাহলে জুলাই আগস্টের রক্তদান বৃথা যাবে, গত 15-17 বছরের যে ত্যাগ, যে সংগ্রাম, সেটা বৃথা যাবে। যে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা সবার দায়িত্ব, বিশেষ করে সরকার এবং নির্বাচন কমিশনের। সেই জায়গায় এখনও পর্যন্ত অনেক বড় প্রশ্ন রয়ে গেছে। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। উপদেষ্টারা মাত্র তফসিল ঘোষণার সঙ্গে পদত্যাগ করার যে প্রশ্ন যুক্ত হয়েছে, সেটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন সরকারের নিরপেক্ষতা নিয়ে। কিন্তু তারপরও আমরা এখান থেকে যা হয়েছে সেখান থেকে নতুন করে যাত্রা শুরু করতে চাই। দ্বিতীয় প্রসঙ্গে যেটা বাংলাদেশের রাজনীতিতে আসলে সবাইকেই মানুষ দেখেছে, চিনেছে নানাভাবে, এবং অনেকের কলঙ্কিত অধ্যায় যেভাবেই বলুন না কেন মানুষ সেগুলো জানে। ইতিহাস 71-এ কার কী ভূমিকা ছিল, তারপরে গত 54 বছরে কার কী ভূমিকা, মানুষ সেভাবেই বিচার করবে। তবে বাংলাদেশে একটা আধুনিক বাংলাদেশ করবার জন্য যে রাজনীতি দরকার, যে মধ্যপন্থার রাজনীতি দরকার, প্রগতিশীল রাজনীতি দরকার, সেটা নিশ্চিত করার জন্যে যে পরিবেশ দরকার, তার জন্য নাগরিক সমাজকে আরও অনেক বেশি সচেতন হওয়া দরকার। অন্যথায় বাংলাদেশ অন্ধকারের দিকে যাত্রা শুরু করতে পারবে। বিশেষ করে গত প্রায় 1.5 বছর ধরে সেই চেষ্টাটা লক্ষণীয় এবং অনেকটা রাষ্ট্রীয় প্রশ্রয়ে আনুকূল্যেও সেই চেষ্টা আমরা দেখেছি। কাজেই এখান থেকে যে কোনোভাবে বাংলাদেশকে তার মোড় ঘোরাতে হবে, এবং সেই কাজটা আমরা আশা করি সবাই মিলে করতে পারবেন। এবং এখানে এই যে রাজনীতির যে রতন বা রত্নরা আছেন তারা ভূমিকা রাখবেন আমরা আশা করি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। আমি তো ব্যবহার করেছি 600। 600? 600 আরে 600 শুনেন নাই? 600 শুনেন, 600 শুনেন নাই? 600 এটাই বাস্তব। বন্ধু, 600 হলো জিপিএইচ ইস্পাতের 600 গ্রেডের রড। 600তে পিলার হয় সরু, তাই রুমগুলো হয় খোলামেলা। ভূমিকম্পে বিল্ডিং দুলবে কিন্তু সহজে ভেঙে পড়বে না। কম রডের খাঁচায় ঢালাই ঢুকে বেশি, পিলারের শক্তি হয় বেশি। জিপিএইচ কোয়ান্টামের 600 মানেই শক্ত ভিত, খরচ কম, নিশ্চিত। Best way জীবনের প্রয়োজনে, Best way সুন্দর আগামীর আহ্বানে, Best way জীবনের প্রয়োজনে, Best way জীবনের প্রয়োজনে। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানে, আনন্দ বিনোদন ভরে উঠুক সবার প্রাণে। Best way জীবনের প্রয়োজনে। বেস্টওয়ে গ্রুপ, জীবনের প্রয়োজনে। আমি তো ব্যবহার করেছি 600। 600? 600 আরে 600 শুনেন নাই? 600 শুনেন, 600 শুনেন নাই? 600 এটাই বাস্তব। বন্ধু, 600 হলো জিপিএইচ ইস্পাতের 600 গ্রেডের রড। 600তে পিলার হয় সরু, তাই রুমগুলো হয় খোলামেলা। ভূমিকম্পে বিল্ডিং দুলবে কিন্তু সহজে ভেঙে পড়বে না। কম রডের খাঁচায় ঢালাই ঢুকে বেশি, পিলারের শক্তি হয় বেশি। জিপিএইচ কোয়ান্টামের 600 মানেই শক্ত ভিত, খরচ কম, নিশ্চিত। প্রিয় দর্শক, আপনারা দেখলেন জিপিএইচ ইস্পাত তৃতীয় মাত্রা, পরিবেশিত হলো বেস্টওয়ে গ্রুপের সৌজন্যে।